আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে লেকচার 1 এ দেখেছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন যুগের টাইম স্প্যান গুলো। তো আজকে আমরা দেখব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচার 2। আজকে দেখব দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যাকে অন্য কথায় বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো এই যুগটি। আর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অন্য লেকচার ধারাবাহিকভাবে লেকচারগুলো পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমরা দেখব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচার 2, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। তো চলো আমরা আমাদের আজকের লেকচার 2 শুরু করি। তো এটা হচ্ছে আমাদের প্রথম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম পিরিয়ড, প্রথম যুগ, যেখান থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা শুরু হয়েছে। তো আজকে আমরা শুরু করছি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। আর তোমরা আরেকটি কথা মনে রাখো যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে একেই আরেকটি নামে ডাকা হয়, যেটা বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো আমরা লেকচার অনে দেখেছি যে এই যুগগুলো বিভিন্ন ওই যুগের বা ওই সময়ের বিভিন্ন রাইটার করে, বিভিন্ন বিখ্যাত রাইটারদের নাম অনুসারে এবং বিভিন্ন বিখ্যাত কুইন বা কিং এর নাম অনুসারে এই পিরিয়ডগুলোর নাম রাখা হয়। তাহলে একদম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড দিয়ে। আর এটাকে আরেকটি নামে ডাকা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আর এটার সময়কাল হচ্ছে 450 থেকে 1066 সাল পর্যন্ত। আর এই সময়গুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। আর আজকে আমরা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এমনভাবে শিখবো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। আর তোমাদের সুবিধার জন্য সবগুলো ইংরেজির পাশাপাশি তার বাংলাও দেওয়া হয়েছে। তাহলে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সময়কাল হচ্ছে 450 থেকে 1066 সাল পর্যন্ত। This age started in the 5th century when the Jutes, Anglos and Saxons came to England from Germany, defeated the English tribes and started their reign. এই যুগটি পঞ্চম শতাব্দীতে শুরু হয়েছিল, যখন এই যুগটি পঞ্চম শতাব্দীতে শুরু হয়েছিল যখন জুটস, অ্যাংলোস এবং স্যাক্সনরা জার্মানি থেকে ইংল্যান্ডে এসেছিল। তখন ডিফিটেড দ্য ইংলিশ ট্রাইবস, ইংরেজ উপজাতিদের পরাজিত করেছিল এবং স্টার্টেড দেয়ার রেইন, তাদের রাজত্ব শুরু করেছিল। ইট এন্ডেড ইন 1066, এটা হচ্ছে 1066 সালে শেষ হয়েছিল উইথ দ্য নরমান কনকুইস্ট, নরমানদের বিজয়ের মাধ্যমে। এবার আমরা দেখব হচ্ছে দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস হুইচ ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড আর, এই সময়ের বা এই যুগের সাহিত্যকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই সময়কে বা এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে প্রভাবিত করে, তার ভিতর নাম্বার 1 যেটি, সেটি হচ্ছে খ্রিস্টিয়ানাইজেশন অব দ্য প্যাগান ট্রাইবস বিগান ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে পৌত্তলিক উপজাতিদের খ্রিস্টান শুরু হয়েছিল, এই যুগে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ইংল্যান্ডে পৌত্তলিক উপজাতিদের খ্রিস্টান শুরু হয়েছিল। নাম্বার 2, ইন দ্য 7th century খ্রিস্টিয়ান অথরিটিস established monasteries where written literature began. 7 শতকে খ্রিস্টান কর্তৃপক্ষ মঠ স্থাপন করেছিল, যেখানে লিখিত সাহিত্যের সূচনা হয়েছিল। হোয়াট এভার হ্যাড এক্সিস্টেড অ্যাজ লিটারেচার বিফোর দ্যাট টাইম ওয়াজ ওরাল, সেই সময়ের আগে সাহিত্য হিসাবে যা কিছু ছিল তা হচ্ছে মৌখিক। ওরাল হচ্ছে মৌখিক, অ্যাংলো স্যাক্সন যুগে সাহিত্য হিসাবে যা কিছু ছিল সবকিছু হচ্ছে মৌখিক। অ্যাংলো স্যাক্সন যুগে লিখিত কোনো কিছু ছিল না, সেটি বোঝানো হচ্ছে। নাম্বার 3, আলফ্রেড দ্য গ্রেট হু reigned over England from
871 to 901 encouraged education. আলফ্রেড দ্য গ্রেট, যিনি 871 থেকে 901 সাল পর্যন্ত ইংল্যান্ডে রাজত্ব করেছিলেন শিক্ষাকে উৎসাহিত করার জন্য। and supervised the compilation of the Anglo-Saxon Chronicle এবং দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলের সংকলনের তত্ত্বাবধান করেছিলেন। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল কিন্তু একটি মানে বইয়ের নাম। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল হচ্ছে একটি মানে সাহিত্যের নাম, আর এটি হচ্ছে অ্যাংলো-স্যাক্সন যুগেই লেখা হয়েছিল। এবার আমরা দেখব হচ্ছে মেজর লিটারেরি ওয়ার্কস অফ দ্য পিরিয়ড, মানে সময়ের প্রধান এই অ্যাংলো স্যাক্সন যুগের প্রধান সাহিত্যকর্মগুলো। আর আমরা জানি যে অ্যাংলো স্যাক্সন যুগে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডে বিওল্ফ হচ্ছে একটি ইপিক, মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বিওল্ফ হচ্ছে একটি মহাকাব্য। ইংরেজি সাহিত্যে প্রথম মহাকাব্য বা সর্ববৃহৎ যেটি মহাকাব্য সেটি হচ্ছে বিওল্ফ, মানে প্রাচীনতম মহাকাব্য। ইংরেজি সাহিত্যে প্রাচীনতম মহাকাব্য হচ্ছে বিওল্ফ, আর এই বিওল্ফটা লেখা হয়েছিল দ্য অ্যাংলো স্যাক্সন যুগে বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডে, মানে এই যুগেই বিওল্ফ লেখা হয়েছিল। আর এই বিওল্ফকে বলা হয় দ্য আর্লিয়েস্ট ইপিক ইন ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যে যে প্রাচীনতম মানে প্রাচীনতম যে মহাকাব্য, বিওল্ফ হচ্ছে একটি প্রাচীনতম মহাকাব্য। তো আমরা এখন দেখব যে এই সময়ের প্রধান সাহিত্যকর্মগুলো, যেমন বিওল্ফ দ্য আর্লিয়েস্ট ইপিক ইন ইংলিশ, মানে ইংরেজির প্রাচীনতম মহাকাব্য হচ্ছে বিওল্ফ, ওয়াজ রিটেন ইন দিস পিরিয়ড, যেটি এই সময় রচিত হয়েছিল, মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে, মানে 450 থেকে 1066 সালের মধ্যে। দ্য ওয়ান্ডারার, দ্য সেফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট আর অ্যামং দ্য রিমার্কেবল লিটারারি ওয়ার্কস অফ দ্য এজ, মানে দ্য ওয়ান্ডারার, দ্য সেফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ এবং দ্য ওয়াইফস ল্যামেন্ট যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে। মানে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডে এই মানে সাহিত্যকর্মগুলো লেখা হয়েছিল। একটা হচ্ছে দ্য ওয়ান্ডারার, তারপরে দ্য সেফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ এবং দ্য ওয়াইফস ল্যামেন্ট। এই চারটি কিন্তু এই সাহিত্যকর্মগুলো এই যুগে লেখা হয়েছিল। আর বিওল্ফ তো একটি মহাকাব্য এই যুগের। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল written in this age is the earliest prose of English literature. দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল হচ্ছে একটি সাহিত্যকর্ম। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রাচীনতম গদ্য। এটা হচ্ছে এই যুগে লেখা হয়েছিল, মানে দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল দ্য অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডেই লেখা হয়েছিল। আর দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলকে বলা হয় দ্য আর্লিয়েস্ট প্রোজ অফ ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের প্রাচীনতম গদ্য। আর্লিয়েস্ট প্রোজ মানে প্রাচীনতম গদ্য। তাহলে আমরা এখানে দেখলাম বিওল্ফকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রাচীনতম মহাকাব্য, আর দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রাচীনতম গদ্য, মানে প্রোজ মানে হচ্ছে গদ্য বলা হয়। আর অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে যেগুলো সাহিত্যকর্মগুলো মানে অবিস্মরণীয় সাহিত্যকর্ম বা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, তার ভিতর হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সেফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ এবং দ্য ওয়াইফস ল্যামেন্ট। এবার আমরা দেখব হচ্ছে মেইন লিটারি ফিচার্স অফ দ্য এজ, মানে অ্যাংলো-স্যাক্সন যুগের প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্য। অ্যাংলো-স্যাক্সন যুগের যে প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্য, মানে এই যুগের প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো যে রয়েছে, অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। এখান থেকেই পার্ট এ তে প্রশ্ন হয়, পার্ট বি তে প্রশ্ন হয় এবং পার্ট সি তে প্রশ্ন হয়ে থাকে। তাহলে যখন আমাদের পার্ট বি তে এবং পার্ট সি তে প্রশ্ন হবে তখন কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলোই লিখতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা দেখব এই অ্যাংলো-স্যাক্সন যুগের প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্য। নাম্বার 1, মোস্ট অফ দ্য লিটারেরি ওয়ার্কস আর অ্যানোনিমাস, মানে বেশিরভাগ সাহিত্যকর্মই বেনামি। বেনামি মানে হচ্ছে যেগুলোর
নাম নেই, মানে যেগুলো সাহিত্যকর্ম নাম নেই মানে হচ্ছে লেখকদের নাম নেই এরকম, মানে নাম অজানা। মানে বিওলফ কে লিখেছেন এটা কিন্তু অজানা। বিওলফ আমরা জানি যে এটা হচ্ছে একটি প্রাচীনতম একটি হচ্ছে মহাকাব্য, কিন্তু বিওলফ কে লিখেছেন এটা কিন্তু অজানা। তো সেটি বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য লিটারেরি ওয়ার্কস আর অ্যানোনিমাস, বেশিরভাগ সাহিত্যকর্মই অজানা। নাম্বার 2, প্যাগানিজম ডোমিনেটস দ্য লিটারেরি স্পিরিট অফ দ্য টাইম থ্রো ক্রিশ্চিয়ানিটি ইজ অলসো ট্রেসেবল। পৌত্তলিকতা সেই সময়ের সাহিত্যিক চেতনাকে প্রাধান্য দেয়, যদিও খ্রিস্টধর্ম খুঁজে পাওয়া যায়। মানে ওই যুগেই খ্রিস্টধর্ম খুঁজে পাওয়া যায় এবং সেই সময় পৌত্তলিকতাও ছিল। যেমন প্যাগানিজম মানে হচ্ছে পৌত্তলিকতা। নাম্বার 3, স্ট্রং বিলিফ ইন ফেইট ইজ রিফ্লেক্টেড, ভাগ্যের প্রতি যে দৃঢ় বিশ্বাস সেটা প্রতিফলিত হয়। স্ট্রং বিলিফ মানে শক্তিশালী যে দৃঢ় বিশ্বাস, ইন ফেইট ভাগ্যের প্রতি, ইজ রিফ্লেক্টেড সেটা হচ্ছে প্রতিফলিত হয়। মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ভাগ্যের প্রতি যে দৃঢ় বিশ্বাসটা সেটা বেশি প্রতিফলিত হয়। নাম্বার 4, ইভিল ইজ সিম্বলাইজড বাই মনস্টার্স, মানে মন্দ দানব বা খারাপ দানব দ্বারা প্রতীকী হয়। যখন মনস্টার হচ্ছে দানব, তো এর 4 নাম্বারটা ধারা যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে কোনো সাহিত্যকর্মে যদি কোনো লেখক মানে কোনো দানবের কথা উল্লেখ করতেন তখন সেই দানবটি দ্বারা খারাপ কোনো বস্তুকে বোঝানো হতো। আমি আবারও কথাটি রিপিট করছি, কোনো সাহিত্যকর্মে বা কোনো লেখকের রাইটিং এ মানে কোনো গদ্যে যদি কোনো মনস্টার মানে দানবের কথা উল্লেখ থাকতো, সেই দানবকে দ্বারা কোনো খারাপ বা মন্দ জিনিসকে বোঝানো হতো, বা সেই মন্দ জিনিস মানে মনস্টার বা সেই দানবটি দ্বারা কোনো খারাপ জিনিসকে প্রতিকায়িত করা হতো। তো এটা হচ্ছে শুধুমাত্র অ্যাংলো স্যাক্সন যুগে। নাম্বার 5, রোমান্টিক লাভ ইজ অ্যাবসেন্ট, রোমান্টিক প্রেম সেটা হচ্ছে অনুপস্থিত ছিল। নাম্বার 6, অ্যাটিটিউড টু ওমেন ইজ রেসপেক্টফুল, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি সম্মানজনক ছিল। অ্যাংলো স্যাক্সন যুগে নারীদেরকে সম্মান করা হতো। নাম্বার 7, সি অ্যাডভেঞ্চার্স, স্যাভেজারি অ্যান্ড হিরোইক অ্যাক্টিভিটিস আর অনার্ড, সমুদ্রের দুঃসাহসিক কাজ, বর্বরতা এবং বীরত্বপূর্ণ কার্যকলাপ সম্মানিত হয়। তাহলে এই যে মেইন লিটারেরি ফিচার্স গুলো এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে বা মানে বারে বারে পড়ে মনে রাখতে হবে। এখানে আমাদের মোট 12টি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের 12টি আমরা দেখব মানে প্রধান প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো। নাম্বার 8, use of more metaphors and less similes is the practice of the time. বেশি রূপক এবং কম উপমা ব্যবহার করা সেই সময়ের চর্চা। এই লাইনটি যারা মানে বোঝানো হচ্ছে এই লাইনটি দ্বারা যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে মেটাফোর হচ্ছে বেশি ব্যবহার করা হতো। মেটাফোর বেশি ব্যবহার করা হতো এবং সিমিলিটা কম ব্যবহার করা হতো। মানে আমরা তো জানি মেটাফোর এবং সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ। মেটাফোর এবং সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ। যেমন সিমিলি হচ্ছে লাইক এবং লাইক দ্বারা দুটি মানে দুটি বস্তুকে তুলনা করা হয়। আর মেটাফোর হচ্ছে লাইক উইথআউট লাইক মানে লাইক এবং অ্যাজ ছাড়া যে তুলনা করা হয় সেটা হচ্ছে মেটাফোর। তো অ্যাংলো স্যাক্সন যুগে মেটাফোর বেশি ব্যবহার করা হতো এবং সিমিলিটা কম ব্যবহার করা হতো। নাম্বার 9, অ্যালিটারেশন। অ্যালিটারেশন কিন্তু একটি একটি হচ্ছে ফিগার অফ স্পিচ। অ্যালিটারেশন ইজ ইউজড অ্যাজ দ্য চিফ অর্নামেন্টাল ডিভাইস, মানে অলংকারিক যে ডিভাইস সেটি বোঝানো হচ্ছে। অর্নামেন্টাল ডিভাইস মানে এখানে ফিগার অফ স্পিচকে বোঝানো হচ্ছে। অ্যালিটারেশন ইজ ইউজড অ্যাজ দ্য চিফ ornamental device and all alliterative syllables are stressed. অ্যালিটারেশন প্রধান শোভাময় যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় এবং সমস্ত অনুযোগমূলক সিলেবলের উপর জোর দেওয়া হতো।
মানে সমস্ত সিলেবলের উপরেই স্ট্রেসড। এখন কিন্তু আমরা যেটি দেখি যে একটি সিলেবল স্ট্রেচ হলে আরেকটি আনস্ট্রেচ এবং একটি আনস্ট্রেচড হলে আরেকটি স্ট্রেচ, কিন্তু তখন কোনো স্ট্রেচড বা আনস্ট্রেচ ছিল না, সবগুলোই স্ট্রেচ ছিল, স্ট্রেচড করা হতো। নাম্বার 10, কেনিংস কম্পাউন্ড অডস। কম্পাউন্ড অডস বলতে দুটি অড দ্বারা যে একটি অডকে বোঝায় সেটি। কেনিংস কম্পাউন্ড অডস ইনস্টেড অফ সিঙ্গল অডস, মানে সিঙ্গল অডের পরিবর্তে কম্পাউন্ড অড বেশি ব্যবহার করা হতো। আর ওয়াইডলি ইউজড, একক শব্দের পরিবর্তে যৌগিক শব্দ ব্যাপকভাবে ব্যবহার করা হতো অ্যাংলো স্যাক্সন যুগে। হেয়ার আর সাম এক্সাম্পলস হোয়াইল অর, তারপর হচ্ছে ফর সি লোভ গিভার, ফর কিং লাইফ হাউস, ফর বডি সোল ডেস্ট্রয়ার, ফর মনস্টার ইটিসি। মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সিঙ্গল অর্ডের পরিবর্তে কম্পাউন্ড অর্ড ব্যবহার করা হতো। আর এখানে কিছু এক্সাম্পল হচ্ছে, যেমন এই যে এটি হচ্ছে একটি কম্পাউন্ড অর্ড, তারপরে লোভ গিভার এটা হচ্ছে একটি কম্পাউন্ড অর্ড, মানে হোল অর্ড দ্বারা কি বোঝানো হচ্ছে সাগরকে, আবার লোভ গিভার দ্বারা কিংকে বোঝানো হতো। লাইফ হাউস তার বডির জন্য ব্যবহার করা হতো এবং সোল ডিস্ট্রয়ারকে মনস্টারের মাধ্যমে ব্যবহার করা হতো। তাহলে যেটা সি মানে সমুদ্র, সেটাকে অ্যাংলো স্যাক্সন যুগে হোয়াইল রোড হিসাবে ব্যবহার করা হতো, মানে কম্পাউন্ড অর্ড হিসাবে ব্যবহার করা হতো। তো এরকমই বলা হচ্ছে যে কম্পাউন্ড অর্ড তখন বেশি ব্যবহার করা হতো। নাম্বার 11, ভার্স লাইন্স ডু নট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ সিলেবলস। পদের লাইনে সমান সংখ্যক সিলেবল নেই, মানে অ্যাংলো স্যাক্সন যুগে সমান সংখ্যক সিলেবল ব্যবহার করা হতো না। মানে একটি জায়গায় যদি 10টি সিলেবল ব্যবহার করা হতো, হয়তো অন্য লাইনে 8টি সিলেবল ব্যবহার করা হতো, তো সেটি বলা হচ্ছে যে সিলেবল এক ছিল না। সিলেবলস ইন অন লাইন ভ্যারি ফ্রম 6 to 14। এক লাইনের সিলেবল 6 থেকে 14 পর্যন্ত পরিবর্তিত হয়। নাম্বার 12, এন্ড রাইম ইজ ইগনোরড, মানে এন্ড রাইমটা উপেক্ষা মানে অবজ্ঞা করা হয় বা বাদ দেওয়া হয়। আমরা যে রাইম স্কিমটা দেখি, তো সেই সময় অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে রাইম স্কিমটা বা শেষের যে রাইম স্কিমটা আমরা ব্যবহার করি, সেই এন্ড রাইম স্কিমটা মানে ইগনোর করা হতো, তো সেটি বলা হচ্ছে। তো এটার মেইন বৈশিষ্ট্য বা মেইন ফিচার্স গুলো রয়েছিল 12টি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের। আর এ ছিল হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগের সবকিছু। আর তোমরা যারা এর পরবর্তী পিরিয়ডের, মানে এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, তো যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।